ডক্টর ইউনূসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ। উনি আগেও একবার ট্রাই করেছিলেন, হয় নাই, এবার একটা সুযোগ পাইছে। আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। এই ছাত্ররা দল করতে চায় নাই, উনি বলেছেন তোমরা দল করো। বলেছেন না? বলেছেন তো। উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন। আমি তাদেরকে বললাম তোমার দল করো, ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না। আমি বললাম যে না, তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে। উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন, এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা, তুমি যে দলটাকে হ্যান্ডেল করো। তাহলে সবাই জানে এটা উনার দল, উনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না। দেওয়ার মতো লোকের অভাব নেই দেশে। যারা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা দিচ্ছে। এই সরকার আসার পর দেখলাম যে 10টা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার, আর কেউ গ্রেপ্তার হয়েছে অনেক। তো কি কারণে অনেক কেউ কেউ বিদেশে পালাই গেছে, কেউ কেউ দেশেই আছে, কোনো সমস্যা হচ্ছে না তাদের। বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো, হয়ে যাচ্ছে কাজ, হয়ে যাচ্ছে কাজ। 2 লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই, এটা মামার বাড়ির আবদার না যে মামার বাড়িতে 10 জন বন্ধু নিয়ে গেলাম, মামা একটা খাসি জব করে আমাদের খাওয়াই দিল, মামা খুব আদর করে। এটা ওই জিনিস না। টাকাটা কোত্থেকে আসে? টাকা কি ভূতে জোগায়? টাকা ভূতে জোগায় না, টাকা আসমানি উপায়ে আসে না ভাই। আসমানি উপায়ে টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহ তাআলা কিছু টাকা পাঠাই দিত। তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন, তাহলে কষ্ট দিল কেন? আসমানি উপায়ে ওহি আসে, টাকা আসে না। যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন, হিসাব সিম্পল। তারা বলুক কোথেকে টাকা আসছে, কার কার কাছ থেকে টাকা আসছে বলুক। রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে, আমি বহুবার প্রশ্ন করছি, স্যার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয়। আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব, উনি রোলেক্স ঘড়ি, আরো দামি দামি ঘড়ি পড়তেন, ফিলিপ পাতেকের ঘড়ি পড়তেন। উনি এক একটা ঘড়ির দাম 32 লাখ 33 লাখ টাকা। উনি বলতেন উনার বন্ধুরা নাকি উনাকে গিফট করছে। তো আপনারা কেউ গিফট করে এরকম? আমার করে? আমাদের তো করে না। আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে, কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আপনার আমার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই, কেউ গিফট করবে না ভাই, এটাই রিয়েলিটি। তো ওনাদেরকে গিফট করে কেন? কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে। ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে, পারে না? পারে তো। অনেক ব্যবসায়ী অফিসে, বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয়কদের যাতায়াত আছে, শুনেছি এগুলি কথাবার্তা। কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে। কাজে সেখানে টাকা দেওয়া লাগে না, টাকা অটোমেটিক এসে যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী 2 জন এখন রয়ে গেছে ক্যাবিনেটে, তারা কি সহায়তা করার জন্য রয়ে গেছে? উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন, আমিও ওনার সঙ্গে একমত। আমি এভাবেই মনে করি। 2 জনের একজন আছে কোথায়? এলজিআইডি মিনিস্ট্রির, মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি, কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে। যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে, ওনার কি যোগ্যতা? ওনার কি যোগ্যতা? উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোন প্রশাসকের দায়িত্ব পালন করছেন? উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন? ওনার একটা এনজিও আছে, সেই এনজিওর এক কর্মকর্তা, তাও অত বড় কোনো এনজিও না, দেশ জুড়ে বড় কোনো, উনি কি বিশাল কোনো সংগঠক? তাও তো না। বড় উনি একজন বিতর্কিত এনজিও করবি, তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল। কেন? আমার পছন্দ, আমি বানাই দিলাম, আমি বানাই দিলাম। উপদেশটা কি বলে? তারা ইচ্ছা করলে পারে। কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন? যে কোথায়, কোন কাগজে লেখা? তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ, এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি। আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না। আপনারা যেটা বসাইছেন জনগণের টাকা 9-6 করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মাথায় রাখতে হবে এই দিন না, আরো দিন আছে। এই জিনিসটা শেখ হাসিনা মাথায় রাখে নাই, এই জন্য যখন আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে। আরো দিন আছে, আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনি ইচ্ছা করলে একজনকে মানে
যাক ঘরে থেকে এটা কি ওই যে বাগদাদের ই শুনতাম, আরেকটি কাহিনী প্রশ্ন ছিল শুনতাম। যে আহতদেরকে রাস্তায় কেন নামতে হয়েছে? তো এটা তো বেসিক কোশ্চেন। আন্দোলনে তাদের চেয়ে অবদান কাদের বেশি? একমাত্র যারা মারা গেছে তাদের বেশি। যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি, মানে একমাত্র আহতদের চেয়ে। আর তারপরে আহতরা, তো আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন? অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন? আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তারা তো হ্যাপি হচ্ছে না। কেন হচ্ছে না? এই দায়িত্ব আপনাদের নিতে হবে না? তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম? কম? কই উপদেষ্টাদের তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শুনি নাই, কেউ তো আহত হন নাই। আহত হন নাই তো, এরা তো আহত হয়েছে ভাই। একজন লোক চোখ দিয়ে দিয়েছে, তার চেয়ে বেশি স্যাক্রিফাইস তাকে কি প্রমাণ করতে হবে? পারেন নাই কোনো? এটা কি লাখ লাখ লোক? লাখ লাখ লোক নাকি এখানে? এই অল্প কয়জন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন? তাহলে পুরো জাতির ট্রিটমেন্ট আপনি কেমন করে করবেন? আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন, এখন আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না। কেন যাচ্ছে না হ্যাপি করা? কেন পারছেন না হ্যাপি করতে আপনারা? আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা। এই সরকার পারে নাই, এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা, এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন, এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ। এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি, যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং 28 ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, হাতে 10 মাসের মতো সময়, হয়তো আরো একটু কম সময় তারা পাচ্ছে। এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন, বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে? গোছাতে পারবে না মানে কি? মনে করেন প্রার্থী দেওয়া, সব আসনে প্রার্থী দেওয়া, এটা খুব একটা অসম্ভব ব্যাপার না। কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার, প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে, নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে। এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না। দেখেন আপনি 7ই জানুয়ারি ইলেকশনের কথা আপনি ধরেন, ওখানে তৃণমূল বিএনপি একটা প্রার্থী, একটা দল ছিল, বিএনএম একটা দল ছিল, তারা তো অনেক প্রার্থী দিয়েছিল। তারা সারা দেশে অনেক প্রার্থী দিয়েছে না? অনেক প্রার্থী দিচ্ছে। পাশ করছে কয়জন? জামানত বাঁচছে কয়জন? জামানত বাঁচাতে পারছে কয়জন? এত পায় নাই। যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে, শুনেন আপনি যত কিছু টাকা পয়সা খরচ করেন না কেন, কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে। যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন, যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি এই প্রয়োগকৃত ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয়, বিচারে আনা হয়, ফলাফল প্রকার যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি। আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না, খুব একটা আশাবাদী না। আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি, বিএনএম এদের মতোই হবে। আমার মনে হয় না তারা খুব বেশি 2-1টা আসন পাবে কিনা, আমার সন্দেহ। এবার যদি একটু বিএনপি বর্ধিত সভার একটু প্রশ্ন যদি রাখি, যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু বর্ধিত সভা করলো বিএনপি, এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন। মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছে। এই ঐক্যটা কি আসলে সম্ভব হবে কিনা, বা আজকের বর্ধিত সভা কেমন, যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে, কতটুকু উজ্জীবিত করবে? না, বর্ধিত সভা তো ভালো। এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোনো রাজনৈতিক, মানে এটা কি বলবো, রাজনৈতিক বর্ধিত সভা। এটা তো খুবই ভালো। সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এটার প্রতি নজর রাখছেন। ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই, চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই এখানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া অনেকদিন পরে একটা পলিটিক্যাল বক্তব্য দিলেন। এই সবগুলোতে ইতিবাচক, এবং এগুলো দলের যে মনোবল, সেই মনোবলকে চাঙ্গা করবে, কোনো সন্দেহ নাই। এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা, এই ঐক্যের ডাক দেওয়া সত্ত্বেও তাদের আর কিছু করার না, তার জাতীয় ঐক্যের কথা শুরু থেকে বলতেছে। এগুলো তো সবই পজিটিভ ব্যাপার আমি মনে করি। এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে, তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে, মানুষ সচেতন হবে, মানুষ বুঝবে কি করা যায়। কিন্তু আমি মনে করি এই পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্যের এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয়। যেমন এই সরকার, মানে আগের সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো, যে পকেটে, সব চাঁদাবাজি আগের মতোই আছে, খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। সব চাঁদাবাজি আগের মতোই আছে,
কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে। কে করছে চাঁদাবাজিগুলো এখন? চেঞ্জ হওয়া ব্যক্তিগুলি কে? বিএনপির লোকজন। আপনি যদি রেশিও করেন 90% বিএনপির লোক, 10% হয়তো জামাত অথবা অন্য কেউ। তো এখন বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে, তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে? যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে, বিএনপির যে নেতাটা, এই দুইজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন। ঐক্যটা আপনি কার মধ্যে করবেন? আপনার নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন? আপনি বিচ্ছিন্ন ভাবে দুই একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন? বহিষ্কার করছেন। আপনার কাছে আমি এটা আশা করি নাই। আপনি এটা বহিষ্কার করে কি করবেন? দেশটা অনেক বড়। আজকে কি হতো, আমি আপনাকে সহজ একটা কথা বলি, আজকে কি করা যেত? আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত, এই তথ্যগুলো আপনারা ইমেলে আমাদের কাছে পাঠান, আমরা সর্বদা অ্যাকশন নিব। এটা করুক বিএনপি। দেখেন কি পরিমাণ মেইল আসে, এখানে সব তথ্য আসবে। আজকের আধুনিক যুগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে, সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না? করে না কেন? করে না এই কারণে তারাও জানে লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে। দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনের সন্দেহ, সংশয়ের সৃষ্টি হয়েছে। আসলে সেই সন্দেহের কারণ আপনি দেখছেন কিনা? হ্যাঁ, আমি তো এটা নিয়ে আপনার সাথে একটু আগেও আলাপ করলাম যে এটা আসলে ডক্টর ইউনূসের সরকার হচ্ছে। ডক্টর ইউনূসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ। উনি আগেও একবার ট্রাই করেছিলেন, হয় নাই। এবার একটা সুযোগ পাইছে, কেন করবে না? উনি সেই খায়েশ পূরণ করেছেন। উনি যদি এটা করেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না। আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই। এই দলটা তো নিরপেক্ষ সরকার নয়, কারণ এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান, এবং এই দলের যে ক্যারেক্টার, এই দলের যে লোকজন, এদেরই মধ্যে দুইজন সরকারের পার্ট হয়ে বসে আছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই দুজনের ভূমিকা কি থাকবে? আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুইয়া যিনি আছেন, আসিফ মাহমুদ, তারা কি চাইবে বিএনপি ইলেকশনে জিতুক? তারা চাইবে যে এরা জিতুক, স্টুডেন্টরা জিতুক, জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক, তারা এটা চাইবে। তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনূস যিনি নাকি এই দল করার জন্য উৎসাহ দিয়েছেন, তার এদের কি একটা পক্ষপাত থাকবে না? থাকবে। নির্বাচনের সময় কি এই পক্ষপাতটা আরো স্পষ্ট হবে না? হইতে বাধ্য। ওনারা বলবেন যে না, আমরা নিরপেক্ষ থাকবো। এরকম নিরপেক্ষ থাকার কথা তো শেখ হাসিনাও বলছিল। তাতে কি আসে যায়? কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কে কি করলো। এটা বলছে আমি নিরপেক্ষ, কিন্তু আপনি আবার বলতেছেন তোমরা দল করো, তোমরা সম্ভাবনাময়, তোমরা এই করবা। তাহলে আপনি যেটা বলেন তখন তার আপনি নিরপেক্ষ থাকলেন না। এবং আমি মনে করি এই সরকারের, এই ডক্টর ইউনূসের যে সরকার আছে, এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের কোন রকম নৈতিক অধিকার নাই, কোন রকম নাই। তারা অলরেডি বিতর্কিত হয়ে গেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে। আমি মনে করি নির্বাচন হওয়া উচিত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই সরকার সেই সরকার আর নাই।